আসসালামু আলাইকুম। প্রিয় ছাত্রছাত্রীবৃন্দ, আশা করি তোমরা সকলে ভালো আছো। পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে তোমাদের সকলকে শুভেচ্ছা। প্রথমে আমার পরিচয়। আমি মোহাম্মদ জাহাদুল হাবিব উজ্জ্বল, প্রভাষক জীববিজ্ঞান, পুলিশ লাইন্স স্কুল অ্যান্ড কলেজ, রংপুর। আজকের বিষয় জীববিজ্ঞান দ্বিতীয় পত্র, অধ্যায় 3, মানব শারীরতত্ত্ব, পরিপাক ও শোষণ। পূর্বের আলোচনায় আমরা যা জেনেছিলাম পরিপাক গ্রন্থির ভূমিকা, সেখানে আমরা দেখেছিলাম অগ্নাশয়, গ্যাস্ট্রিক গ্রন্থি, আন্তিক গ্রন্থি, পরিপাকের স্নায়ুতন্ত্র ও হরমোনের ভূমিকা। আজকের আলোচনায় আমরা যা জানব খাদ্যবস্তুর শোষণ, শোষিত খাদ্যসারের পরিণতি এবং স্থূলতা এবং এর কারণ ও প্রতিকার। খাদ্যবস্তুর শোষণ আমরা দেখব যে ভিলাসের মাধ্যমে শোষণ এবং শোষিত খাদ্যসারের পরিণতি। আসলে আমরা যে খাবারগুলি খাই, বিশেষ করে যে কার্বোহাইড্রেট জাতীয় খাদ্য খাচ্ছি আমরা, সেটা পরিপাক হয়ে তৈরি করে গ্লুকোজ, ফ্রুক্টোজ, গ্যালাক্টোজ। তারপরে প্রোটিন জাতীয় খাদ্য পরিপাক হয়ে তৈরি করতেছে অ্যামাইনো অ্যাসিড, এবং ফ্যাট জাতীয় খাদ্যগুলো পরিপাক হয়ে তৈরি করতেছে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল। এই খাদ্যগুলো আসলে কীভাবে শোষিত হয়? তো আমাদের ক্ষুদ্রান্তের যে ইলিয়াম আছে, ইলিয়ামের মধ্যে অসংখ্য মাইক্রোভিলাই থাকে, যে সেই ভিলাইগুলোর সংখ্যা প্রায় দেখা যায় 50,000-এর মতো, এবং এগুলোই মেনলি ভিতরের দিকে আঙ্গুলের মতো প্রবর্তিত থাকে, এবং এগুলোই শোষণ তল হিসেবে বড় ভূমিকা পালন করে। এদের মধ্যে আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিতে যে একটা ভিলাইয়ের গঠন, এর মধ্যে অসংখ্য রক্তজালিকা থাকে, এবং আরও একটি বস্তু থাকে যেটাকে বলি আমরা ল্যাকটিয়েল বা লসিকা নালী বলি আমরা। তো এরাই মেনলি এই শোষণ কাজের সঙ্গে জড়িত থাকে। তো প্রথমত এই শর্করাগুলি গ্লুকোজ এবং গ্যালাক্টোজ এগুলো ক্ষুদ্রান্তের মিউকাস ঝিল্লির কাইনেজ নামক এনজাইমের সহায়তায় অতি দ্রুত ফসফরাস যুক্ত হয়ে সক্রিয় শোষণের মাধ্যমে শোষিত হয় এবং পোর্টাল শিরার রক্তে প্রবেশ করে। এছাড়াও এখানে যে ফ্রুক্টোজ, সুক্রোজ এবং ল্যাকটোজ আছে, সেগুলো ব্যাপন প্রক্রিয়ায় শোষিত হয়ে পোর্টাল সংবহনের মাধ্যমে আমাদের যকৃতে পৌঁছায়। এরপরে আমিষ শোষণের ক্ষেত্রে দেখা যায় যে আমাদের আমিষগুলো পরিপাক হয়ে যে অ্যামাইনো অ্যাসিডে পরিণত হয়, সেই অ্যামাইনো অ্যাসিডগুলি এই রক্তনালিকাগুলো শোষণ করে হেপাটিক পোর্টাল তন্ত্রের মাধ্যমে আমাদের লিভারে পৌঁছায়, এবং সেখানে গিয়ে সেগুলো পরবর্তীতে বিভিন্ন প্রোটিন তৈরির কাজে ব্যবহার হয়। এবং চর্বিগুলো মেনলি আমাদের এই লুমেন থেকে ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল রূপে এই স্তম্ভাকার এপিথেলিয়াল টিস্যুতে শোষিত হয়ে সেটা আবার লিপিডে পরিণত হয়, এবং আমাদের এই যে ভিলাইয়ের স্তম্ভাকার এপিথেলিয়াল টিস্যুর মধ্যে যে প্রোটিন থাকে, এর সঙ্গে এগুলো বিক্রিয়া করে লিপোপ্রোটিন তৈরি করে, যাকে কাইলোমাইক্রন বলে। এরপরে এগুলো এক্সোসাইটোসিস প্রক্রিয়ায় এই ল্যাকটিয়েল দ্বারা শোষিত হয়, ফলে এটা রক্ত শোষিত করতে পারে না, ল্যাকটিয়েল দ্বারা শোষিত হয়, এবং ফলে এই ল্যাকটিয়েল বা লুস্কানালিটি দুধের মতো সাদা দেখায় তখন। এই কারণে আসলে এর নাম দেওয়া হয়েছে ল্যাকটিয়েল, যার অর্থ হলো সাদাটে। এরপরে এরা হৃৎপিণ্ডের কাছে রক্ত সংবহন তন্ত্রে গিয়ে অবমুক্ত হয়, এবং সেখানে এনজাইম দ্বারা ভেঙে আবার পুনরায় ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারল হয়। তারপরে আমাদের বিভিন্ন টিস্যুতে তারা গমন করে। এছাড়াও পানি শোষণ হয়, ক্ষুদ্রান্তেই মেইনলি পানি শোষিত হয়, এবং ভিলাসের প্রাচীর থেকে বেশিরভাগ পানি শোষিত হয় এবং বাকিটুকু বৃহদান্তে শোষিত হয়। এরপরে ক্ষুদ্রান্তের ভিলাইয়ের প্রাচীরের আবরণী কোষ দ্বারা সক্রিয় পদ্ধতিতে খনিজ লবণও শোষিত হয়, এবং ভিটামিন, সবগুলি ভিটামিনই আমাদের ক্ষুদ্রান্তের ভিলাই দ্বারা শোষিত হয়। এরপরে শোষিত খাদ্যসারের পরিণতি কী? শোষিত খাদ্যসারগুলো আমাদের কী কাজে লাগে? আমরা জানি যে গ্লুকোজ যে আছে, আমরা যে খাবারগুলো খাই তার মধ্যে অধিকাংশ খাবারই হলো আমাদের কার্বোহাইড্রেট। সেই কার্বোহাইড্রেটগুলো যে গ্লুকোজে পরিণত হয়, এগুলো আমাদের শরীরে তাপ উৎপাদনে ব্যবহার হয়, এবং অতিরিক্ত গ্লুকোজগুলি আমাদের লিভার এবং পেশিতে গ্লাইকোজেন হিসেবে জমা থাকে, এবং প্রয়োজন অনুযায়ী ওগুলো পুনরায় ব্যবহার হয়।
এবং কখনো কখনো এগুলো আবার ফ্যাটেও পরিণত হয়। আর অ্যামাইনো অ্যাসিডগুলি আমাদের শরীরে গ্লুকোনিওজেনেসিস প্রক্রিয়ায় ব্যবহার হয়। তারপরে প্রোটিন, বিভিন্ন ধরনের শারীরিক প্রোটিন তৈরির জন্য ব্যবহার হয়, এবং বাকিগুলি ডি অ্যামাইনেজ এনজাইমের ক্রিয়ায় অ্যামোনিয়া পরে ইউরিয়া তৈরি হয়ে আমাদের দেহ থেকে অবমুক্ত হয়। আর ফ্যাটি অ্যাসিড এবং গ্লিসারলগুলি, এগুলো আমাদের দেহের জন্য বিভিন্ন চর্বি তৈরি করে। এছাড়াও এগুলো প্লাজমা মেমব্রেন, নিউক্লিয়ার মেমব্রেন, বিভিন্ন টিস্যুর আবরণী তৈরি করতে ব্যবহার হয়। এবং এরা যদি আমাদের শারীরিক প্রয়োজনে গ্লুকোনিওজেনেসিসে ব্যবহার হয়, তবে অন্যান্য খাদ্য উপাদানের চেয়ে প্রায় দ্বিগুণ বা আড়াই গুণ এরা এনার্জি তৈরি করতে পারে। এরপরে আমরা দেখব আজকে যে স্থূলতা কি। এর পরের অংশ, যে স্থূলতা হলো মানুষের আদর্শ দৈহিক ওজনের 20% বা তার বেশি পরিমাণে মেদ দেহে সঞ্চিত হলে তাকে স্থূলতা বলা হয়। পূর্বে মোটাসোটা ব্যক্তি মানে স্বাস্থ্যবান বা সুস্থ ব্যক্তি মনে করা হতো, কিন্তু বর্তমানকালে আমরা এই সংজ্ঞাটা অনেকখানি পরিবর্তন হয়েছে। বলা হয় যে রোগ ব্যাধি বা অন্যান্য অস্বাভাবিক পরিস্থিতি মুক্ত শারীরিক, মানসিক এবং সামাজিক মঙ্গলকর অবস্থাকে স্বাস্থ্য বলে এবং সুস্বাস্থ্য বলে। এবং দেখা যায় যে একজন পূর্ণবয়স্ক মানুষের মাত্রাতিরিক্ত ওজন নির্ধারণের জন্য উচ্চতা ও ওজনের যে আনুপাতিক হার উপস্থাপন করা হয় তাকে দেহের ওজন সূচক বা বডি মাস ইন্ডেক্স বলে। এই সূচক দ্বারাই একটা মানুষ কি স্বাভাবিক নাকি স্থূলত্ব নাকি বেশি স্থূলত্ব, এগুলো পরিমাপ করা হয়। যেমন এখানে যে বিএমআই, বডি মাস ইন্ডেক্সের মান বের করা হয় দেহের ওজন কিলোগ্রাম দিয়ে এবং ব্যক্তির উচ্চতা মিটার পার স্কোয়ার। তো এটা আমাদের বর্তমানে সভ্যতার একটি আসলে অভিশাপ। তো এই ওয়ার্ল্ড হেলথ অর্গানাইজেশনের একটা মাপসূচক অনুযায়ী এই বিএমআই এর মান ধরা হয় সাধারণত 18.5 থেকে 24.99, এটা হলো স্বাভাবিক। অতিরিক্ত ওজন ধরা হবে যদি এই বিএমআই এর মানটা 25 থেকে 29.99 যায়। আর স্থূলতার প্রথম স্তর হবে আমাদের বিএমআই মান 30 থেকে 34.99, এবং দ্বিতীয় স্তর হবে স্থূলতার 35 থেকে 39.99, এবং এর চেয়ে বেশি মানে 40+ যদি কখনো হয়ে যায় তখন এটাকে বলা হয় অতিরিক্ত স্থূলত্ব। তো এই চিকিৎসা বিজ্ঞানে স্থূলত্ব নিয়ে যে শাখায় স্থূলত্বের প্রতিরোধ, তারপরে করণীয়, এগুলো নিয়ে আলোচনা করা হয়, সেগুলোকে বলা হয় ব্যারিয়াট্রিক্স। তো স্থূলত্বের কারণটা কি? স্থূলতার কারণ হলো যে সাধারণত আসলে বর্তমানে আমি একটু আগেই বলেছি যে এটা আসলে একটা সভ্যতার ডিজিজ বলা হয়। যেমন আমরা এখন অতিরিক্ত ফাস্ট ফুড খেতে অভ্যস্ত, আমাদের খেলার মাঠের স্বল্পতা, আমরা খেলি না, খেললেও আমরা মোবাইলে খেলি বা টিভিতে গেম খেলি। তারপরে হাঁটাচলার অভ্যাস না করা বা সাইক্লিং না করা, অতিরিক্ত যানবাহন নির্ভর হয়ে পড়া, এগুলো হলো প্রধানত কারণ বলে দায়ী করা হয়। এছাড়াও অনেকগুলি কারণ রয়েছে, এর মধ্যে আমাদের রয়েছে জিনগত, যেমন মা বাবা অনেক স্থূল বা মোটা, সুতরাং সন্তানরাও জিনগতভাবে মোটাসোটা হয়। পারিবারিক জীবনযাত্রা, এখানে রয়েছে যে চর্বিযুক্ত ফাস্ট ফুড যেমন বার্গার, পিৎজা, পেটিস, এই টাইপের খাবার খাওয়া। তারপরে আমাদের অ্যালকোহল, তারপর বিভিন্ন ধরনের চকলেট, পেস্ট্রি, কেক, রেস্তোরাঁয় বেশি বেশি খাওয়ার অভ্যাস, এগুলো একটা কারণ। আবেগের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বিষণ্ণতা, আশাহীনতা, ক্রোধ, একঘেয়েমিজনিত বিরক্তি, নিজেকে ছোট ভাবা, এগুলো কারণে অনেক সময় স্থূলতা দেখা দেয়। কর্মক্ষেত্রে আমাদের অনেক সময় আমরা কম্পিউটারে বসে বসে ডেস্কে শুধু কাজ করছি, হাঁটাচলা করতেছি না, এটাও একটা কারণ। অনেক সময় মানসিক আঘাতের কারণে, তারপর পিতামাতা হারানোর বেদনা, প্রভৃতি কারণেও আমাদের অধিভোজনকে উস্কে দেয়, ফলে এই কারণেও মানুষ স্থূলত্ব বেড়ে যায়। এরপরে আমরা দেখতেছি যে আম, আম, শুধু বাসা বাড়িতে বসে থাকা, বসে বসে রিমোট কন্ট্রোল দিয়ে টিভি দেখা বা ইন্টারনেটে ব্রাউজ করা প্রভৃতি কারণেও হয়। আবার অনেক সময় দেখা যায় যে লিঙ্গভেদে এটি ঘটনাটা ঘটে, যেমন মেয়েদের দেহে টিস্যুর পরিমাণ কম, ছেলেদের টিস্যুর পরিমাণ বেশি। সুতরাং দেখা যায় যে কোনো কারণে এই জন্য ছেলেরা বেশি ক্যালোরির প্রয়োজন হয়, বেশি খায়, কিন্তু মেয়েরা যদি কোনো কারণে বেশি খায় তাহলে ছেলেদের চেয়ে দ্রুত তাদের ওজন বেড়ে যায়।
এছাড়াও গর্ভাবস্থার ক্ষেত্রে দেখা যায় যে প্রতিবার গর্ভধারণের ক্ষেত্রে মেয়েদের 4 থেকে 6 পাউন্ড ওজন বেড়ে যেতে পারে। আর আমরা যদি 8 ঘন্টার কম ঘুমাই, এক্ষেত্রে আমাদের মস্তিষ্ক থেকে বিভিন্ন হরমোনের সঞ্চারণ কম বেশি হয়ে যায়, ফলে এখানেও ক্ষুধাভাব বেড়ে যায়, ফলে বেশি খায় এবং মানুষের ওজন বেড়ে যায়। তারপরে শিক্ষার অভাব, সুস্বাস্থ্য সম্পর্কে না জানা, তারপরে কোন খাদ্যে কী পরিমাণ ক্যালোরি মান আছে এগুলো না জানা প্রভৃতির কারণেও মানুষ অতিভোজন করে। তারপর বিভিন্ন ধরনের অসুখ, যেমন পলিসিস্টিক ওভারি সিনড্রোম হলে নারীদের স্থূলতা দেখা দিতে পারে। এছাড়াও কুসিং সিনড্রোম, হাইপার থাইরয়েডিজম হলেও স্থূলতা দেখা দিতে পারে। এছাড়াও কিছু ওষুধও আছে, যেমন আমাদের কর্টিকোস্টেরয়েড, বিষণ্ণতা দূর করার ওষুধ, তারপরে আমাদের জন্মবিরতিকরণ পিল প্রভৃতি, এবং কিছু ইনসুলিন, ডায়াবেটিস প্রতিষেধক ওষুধও আমাদের স্থূলতা সৃষ্টি করতে পারে। স্থূলতার প্রতিকার তাহলে কি? আমরা এখানে একটু প্রতিকার সম্পর্কে জানবো, যে আসলে এটা আমাদের, যেহেতু আমি আবারও বলছি যে সভ্যতার একটা ডিজিজ বলতেছি আমরা বর্তমানে, তো এটা করার জন্য, এটাতে প্রতিরোধ করার জন্য আমরা আসলে কি করতে পারি? যে প্রতিদিন অন্তত 40 মিনিট থেকে 1 ঘন্টা দ্রুত গতিতে হাঁটা, এটা একটা ভালো কাজ হতে পারে। সাইক্লিং হতে পারে, সাঁতার কাটা হতে পারে, মানে শারীরিক পরিশ্রম করা। কারণ আমরা যে পরিমাণে খাবো সেটাকে যদি আমরা খরচ করি, তাহলে আমাদের আমাদের অতিরিক্ত মোটা হওয়ার প্রবণতা থাকবে না। কিন্তু আমরা যে পরিমাণ খাই তার চেয়ে যদি খরচ করি, তাহলে অবশ্যই ক্যালোরি আমাদের শরীরে জমবে, আর জমতে জমতে এটা ফ্যাটে পরিণত হয়, ফলে আমাদের কিন্তু স্থূলত্ব বাড়তে থাকে। স্বাস্থ্যসম্মত আহার গ্রহণ, কম ক্যালোরি ও পুষ্টি সমৃদ্ধ ফল, সবজি এবং গোটা শস্য দানা গ্রহণ করতে হবে। খাদ্য নিয়ন্ত্রণ, চর্বিযুক্ত খাবার, মিষ্টি সমৃদ্ধ আহার গ্রহণ নিয়ন্ত্রণে রাখতে হবে। অ্যালকোহল গ্রহণ একদম কোনোভাবেই করা যাবে না। লোভনীয় খাবার পরিহার, যেমন আমাদের কাছে বর্তমানে যে আমাদের সামাজিক অবস্থা, আমরা বাসার খাবার না খেয়ে বরং রেস্টুরেন্টে গিয়ে খাবার খেতে পছন্দ করে, সেখানে পিৎজা, বার্গার, পেটিস, নান এগুলো খেতে আমরা পছন্দ করি, এগুলো পরিহার করা। এছাড়াও দেহের ওজন নিয়মিত পর্যবেক্ষণে রাখা প্রভৃতি করলে আমরা হয়তো, এবং শারীরিক পরিশ্রম যদি করি, তাহলে হয়তো আমরা এটাকে অনেকটা নিয়ন্ত্রণের মধ্যে রাখতে পারি। স্থূলতার কারণে মেলা ধরনের রোগ হতে পারে। এর মধ্যে আমরা এখানে সংক্ষেপে দেখতেছি যে হার্ট ডিজিজ, হাইপার টেনশন, যেটা উচ্চ রক্তচাপ বলি, তারপরে হলো অস্টিও আর্থ্রাইটিস, টাইপ 2 ডায়াবেটিস, তারপর হলো তারপরে হলো অবস্ট্রাকটিভ স্লিপ অ্যাপনিয়া প্রভৃতি বিভিন্ন রকমের অসুখ হতে পারে। এই শিশুদের ক্ষেত্রেও দেখা যাচ্ছে যে অতিভোজনের ফলে তাদেরও স্থূলতা অনেক বেড়ে যেতে পারে। পরবর্তী ক্লাসে আমরা যা জানতে পারবো, জীববিজ্ঞান দ্বিতীয় পত্র অধ্যায় 4, মানব শরীর তত্ত্ব, রক্ত ও সঞ্চালন। এখান থেকে আমরা দেখব রক্ত কী, রক্তরসের গঠন উপাদান ও কাজ, রক্তকণিকা সমূহের গঠন উপাদান ও কাজ। তো আজকে এই পর্যন্তই। সকলে নিরাপদে থেকো, ভালো থেকো। আগামী ক্লাসে আমাদের আবারও দেখা হবে। ধন্যবাদ।